সংসার সুখের হয় তখনই যখন পুরুষ হয় পরিশ্রমী আর নারী হয় সংসারী। জীবনে যে পথে নিয়ে যাচ্ছে সেই পথেই চলছি, জানি না শেষ গন্তব্য কোথায়। যৌতুক পরিবারে যে ব্যক্তি সবচেয়ে বেশি পরিশ্রম করে এবং ত্যাগ স্বীকার করে সে ব্যক্তি সবচেয়ে বেশি অবহেলিত হয়, অপমানিত হয়, এটা চিরন্তর সত্য কথা। হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছো? গুড মর্নিং, শুভ সকাল। দেশ বা দেশের বাইরে আমার যে সকল বন্ধুরা রয়েছে, আশা করি যে যেখানে রয়েছে অনেক সুস্থ রয়েছে এবং অনেক ভালো রয়েছে। ভিডিওর শুরুতে আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। এটা আমার রেগুলারই বলতে হয়, যারা আমার একেবারে নতুন বন্ধু আমাকে চেনে না তাদের জন্য, আর যারা আমার পুরনো বন্ধু আছো তারা আমাকে হয়তো চেনো এবং আমার নামটাও জানো। নতুন বন্ধুদের জন্য বলছি, আমার নাম মিঠু মণ্ডল, আমার চ্যানেলের নাম মিঠুস ফ্যামিলি। মুর্শিদাবাদ বহরমপুর শহর ছোট্ট একটি গ্রামের গৃহবধূ এবং এক গ্রামেরই মেয়ে। চলো আজকের গল্প শুরু করা যাক এবং আজকের কাজকর্ম শুরু করা যাক। ঘুম থেকে উঠেছি, ঘড়ি কাটা যখন 3টে বাজে তখন। 3টে থেকে ঘুম থেকে উঠে 4টে পর্যন্ত 1 ঘন্টা কাজ করেছিলাম, মানে ভিডিও এডিটিংয়ের কাজ। তারপরে 4টের সময় জানি না অটোমেটিক আবারও ঘুম চলে এসেছিলো। চেষ্টা করেছিলাম ঘুমাবো না, তবুও কোথা থেকে যে ঘুম চলে এসেছিলো সেটা আর বুঝে উঠতে পারিনি। তবে 5টার সময় উঠেছি। তারপরে এই যে ধরপর তজ্জর করে শুরু করেছি নিজের কাজকর্ম, কারণ এত বড় একটা সংসারে আমাকে একাই সংসারটাকে সামলাতে হবে। আর যেহেতু বাসি কাজ ফেলে কোথাও যাওয়াটাও ঠিক হবে না। কোথাও যাওয়াটা মানে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়াটা, মানে মেয়ের স্কুল হচ্ছে 6:30টার সময়। আমাকে পুরো 1 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। আর গ্রামের বাড়িতে 1 ঘন্টায় কাজ কমপ্লিট করা মানে বিশাল ব্যাপার। যেহেতু আমার এই বাড়িটা হচ্ছে পুরো 5 কাঠার ওপরে, তো আমাকে পুরো 5 কাঠা উঠোনটায় আমাকে ঝাড় দিতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমার অনেকটা টাইমের ব্যাপার থাকে। যাকে প্রথমত ঘরটা আগে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে রান্নাঘরের বাসনপত্রগুলো কিন্তু আমি টিউবওয়েল পাড়ে আগেই রেখে চলে এসেছি। তারপরে যেটা করব, এখন হচ্ছে স্কুলে যাওয়ার জন্য মেয়ের জন্য 2টো ডিম সিদ্ধ করে নেব, তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা। সকালবেলায় যেহেতু আমি ডিমটা একেবারে পছন্দ করি না, আর আমার মেয়ে 2টো ডিম খেয়ে নেবে। তার কারণ কি বলো তো? কুসুমটা খাবে না, সাদা অংশটা খেয়ে নেবে। ডিমটা বসিয়ে দিয়েছি। এইদিকে কিন্তু একটু অন্ধকারও লাগছে লাইটটা অফ করে দিয়ে। যাই হোক, ফোনের লাইটটা জ্বালিয়েছি, সুন্দর করে বিছানাটা তুলে নিচ্ছি। এদিকে মেয়েকে জোর করে ঘুম থেকে ওঠানো হয়েছে। বাচ্চাদের সকালবেলায় একটা কষ্ট কি বলো তো, সকালবেলায় স্কুল হলে এরকম ঘুম থেকে উঠতে চায় না। এমন কোনো বাচ্চা আছে যে আগে ঘুম থেকে উঠে? আমি এখনও পর্যন্ত শুনলাম না। স্কুলে গিয়ে সব মায়েদের মুখে শুনি বাচ্চাদের ঘুম ভাঙে না। আজ কিন্তু বাচ্চার সঙ্গে বড়দেরও ঘুম ভাঙেনি। জানো তো আজ কি হয়েছে? আমি ভাবলাম সূর্যটা মনে হয় অন্য দিকে উঠেছে, তারপরে আবার ভাবলাম না, সূর্য তো ঠিক দিকেই উঠেছে। আজ দেখি তোমাদের দাদাভাই উঠোন ঝাড় দিচ্ছে। কারণ কি, ও নিজে ডিউটিতে বেরোবে, মেয়েকে নিয়ে আমি স্কুলে বেরোবো। আমি বিছানাটা ঘরের থেকে তুলে এনে ডিম সেদ্ধটা করতে দিচ্ছি, আমি বাইরের ঝাঁটার আওয়াজ শুনতে পাচ্ছি। তো দেখি তোমাদের দাদাভাই ঝাড় দিচ্ছে। আমি বলছি, তুমি কী করছো? বলছে, তুমি তোমার কাজ করো না, আমি কি করছি সেটা তোমাকে দেখতে হবে না। আর বিশ্বাস করবে না, এত মানে ধরপর করে আমি কাজটা করছি, মানে হচ্ছে আমার জান বেরিয়ে যাচ্ছে। সকালবেলায় এত গরম লাগছে, হয়তো বলে বোঝাতে পারবো না। ফ্যানটা যেহেতু সারা রাত্রি ধরে চলেছে, আর এই ঝাড় দেওয়ার সময় কিন্তু ফ্যান চালালে আরও ঝাড় দিতে অসুবিধা হয়। যেহেতু ফ্যানটা অফ আছে সেই জন্য কিন্তু প্রচণ্ডই গরম লাগছে। তো এতে দেখতেই পাচ্ছ এত ধরপর করে, মানে সিঁড়িঘর থেকে শুরু করে বড় একটা রুম রয়েছে, তার সঙ্গে বড় ডাইনিং এবং রান্নাঘর। আমার ঝাড় দিতে প্রায় 10 মিনিট মতো লেগে যায় ঘরগুলো, মানে একেবারে ক্লিন করে ঝাড় দিতে। যাকগে, এইদিকে বারণ দিয়ে ঝাড় দিয়ে হচ্ছে না বলে একটা ঝাঁটাও নিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে স্পিডটা অল্প হলেও বাড়িয়েছি, কিন্তু আমি নিজেও দৌড়ে কাজ করছিলাম। ঘুম থেকে উঠে কি শুধু ঝাড় দেওয়াই কাজ থাকে? আর কি কোনো কাজ থাকে না? আরও প্রচুর কাজ থাকে। গ্রামের বাড়ি, সকালবেলায় উঠোন ঝাড় দেওয়া, উঠোন লেপা, বাসন মাজা এবং ঘর দুয়ারে জল দেওয়া। সকালবেলায় ঘর দুয়ারে জল না দিয়ে কোথাও বেরোতে পারি না, অভ্যাসে পরিণত হয়ে গেছে জানো তো। মা ঠাকুমাদের দেখে যেটা শিখেছি সেটাই একেবারে গেঁথে গেছে মনের মধ্যে। উঠোনটা তোমাদের দাদাভাই এক পাশটা ঝাড় দিয়েছে, এক পাশটা আমি ঝাড় দিয়েছি। তোমাদের দাদাভাই এক পাশটা ঝাড় দিয়েছে বলে আমার অনেক হেল্প হয়েছে।
ভিডিও শুরুতেই বলেছি একটা সংসারের সুখের হয় তখনই যখন পুরুষ হয় পরিশ্রমী আর নারী হয় সংসারী। জীবনে পরিবারের সুখ খুঁজতে গেলে অবশ্যই পুরুষদেরকে পরিশ্রমী হতে হবে আর নারীদেরকে সংসারী হতে হবে, নাহলে কিন্তু সংসারের সুখ কখনোই পাওয়া যাবে না। হ্যাঁ, তোমাদের দাদাভাই অনেক পরিশ্রমী আর আমিও অনেক সংসারী। আমি নিজে গর্ব করে বলছি না, আমি সংসারে যতটুকু কাজ আমাকে করতে হয় তার থেকে আমি এক্সট্রার কাজগুলো করে থাকি। এক্সট্রার কাজ বলতে যে কোনো কাজ তোমাদের দাদাভাই যদি করে সেখানে গিয়ে কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু সেই কাজটাতে আমিও কাজ করি এবং হেল্প করি। এবং আমি যখন দেখে আমি কোনো কাজে কষ্ট পাচ্ছি কিংবা অনেক দেরি হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের দাদাভাইও কিন্তু আমাকে অনেকটা হেল্প করে, যেমন আজকে করেছে। যাগ্যে মুখ হাত পা ধুয়ে কিন্তু আমরা একেবারে রেডি হয়ে গেছি, মেয়েকেও রেডি করিয়ে নিয়েছি আর আমিও নিজে রেডি হয়ে গেছি। এখনও পর্যন্ত আমি এক গ্লাস জলও খাইনি। তোমাদের দাদা ভাই আর মেয়ে ডিমটা খেয়ে নিয়েছে আর আমরা স্কুলের জন্য রওনা দিয়ে নিয়েছি। তোমাদের দাদা ভাই যাবে ডিউটিতে, আমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাবে। তো আমাদের বাড়ি থেকে একেবারে টোটো পাওয়া যায় না, তবে আমাকে আধ ঘন্টা আগে এসে আমার স্কুলে বসতে হয়। তার কারণ কি বলো তো, এই আধ ঘন্টা আগে যদি স্কুলে এসে না বসে থাকি, তারপরে বাড়ির থেকে যদি মনে করি টোটোতে আসবো, তাহলে কিন্তু স্কুলটা হয়তো ধরতেই পারবো না। সেই জন্য একটু অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একসঙ্গে চলে আসি। মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে এইদিকে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম, তার কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যদিও এই ব্লগটি 3 দিন আগেকার। ওখানে কতটা বৃষ্টি শোনাবা, আর এখানে বৃষ্টি নাই। এত সমস্যার মধ্যে পড়েছি বৃষ্টিতে, তোমাদের হয়তো কি বলে বোঝাবো। ছাতাটা ওই যে দেখতে পাচ্ছ ভেজা, কারণ ওখানে প্রচুর বৃষ্টি হয়েছে আর বাড়ি এসে একেবারে শুকনো। না, একেবারে বৃষ্টি হয়নি, দেখো কি অবস্থা, একটুও বৃষ্টি নেই। তো চলো গাইজ, এখন ড্রেসগুলো খুলে এখন ঘড়ি কাটায় বাজে 10টা, আর আমাকে কিন্তু আবারও রান্না বান্না করতে হবে। মানে একা সংসার জীবনে যে কী কষ্ট তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। যদিও স্কুলে বসে বসে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করেছিলাম, একটু লুচি এবং তরকারি। তো যাই হোক, এখন তো রান্না করতে হবে, রান্না বান্না না করলে কিন্তু ভাত খেতে পারবো না এবং তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসে খেতে পারবে না। যাই হোক বন্ধু, চলো এখন আমরা রান্না করি এবং আমার পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো গাইজ চলো। বাড়ি এসেই ঢুকে পড়েছি কিন্তু রান্নায়। গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, উনুনের মধ্যে তরকারিটা করে নিচ্ছি, আর এদিকে মাছ এবং মাছের ডিম আগের দিন আনা ছিল সেটাকে ভেজে নিচ্ছি। যদিও একবার আগের দিন ভেজে রেখেছিলাম, তারপরেও আরেকবার ভেজে নিলাম। এগুলো হচ্ছে সরপুঁটি এবং মোটা মাছের ডিম এনেছিল মেয়ের জন্য। যেহেতু মেয়ে এই ছোটো মাছ খেতে পারবে না, সেই জন্য মেয়ের জন্য ডিম আর আমাদের জন্য মাছ। তবে চলো রান্না করতে করতে আরও কিছু গল্প করা যাক। সত্যি কথা বলতে এমন পরিস্থিতি আমার, সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, বাড়ি এসে আবারও সেই তাড়াহুড়ো করে রান্না করা, তারপরে আবার ব্লগিং স্টার্ট করা, সব কাজ কিন্তু ক্যামেরায় বন্দি করে তারপরে আবার ভিডিও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এডিটিং করা। জীবন যে পথে নিয়ে যাচ্ছি সে পথেই চলছি, জানি না শেষ গন্তব্য কোথায় এবং কিভাবে শেষ হবে। সত্যি কথা বলতে আমি না একেবারে ক্লান্ত। এই ইউটিউবে এসে আমি ভেবেছিলাম হয়তো কাজটা অনেকটা সোজা। না বন্ধুরা, অনেক কষ্ট করতে হয়, অনেক স্ট্রাগলের পরে ওই মাত্র কয়েকটা ভিউজের জন্য এই সারাটা দিন খেটে যেতে হয়। যারা একমাত্র ইউটিউবে স্ট্রাগল করে এবং কাজ করে তারা একমাত্র জানে যে ব্যাপারটা কেমন এবং কি। যাকে বন্ধুরা, এদিকে মাছ রান্না হয়ে গেছে, আমার শাক রান্না হয়ে গেছে এবং ভাতটাও কমপ্লিট হয়ে গেছে। যদিও রান্না বান্নার পর কিন্তু অনেকগুলো বাসন জমে গেছিলো, সেগুলো কিন্তু আমি ব্যাক ক্যামেরায় মেজে নিয়ে এসেছিলাম। মারাত্মক গরম পড়েছে। এই গরম তোমাদের হয়তো আমি বলে বোঝাতে পারবো না, আমি অনুভব করছি, সেই জন্য আমি বুঝতে পারছি যে কতটা গরম পড়ছিল সেই দিনটা। প্রচুর গরম পড়ছিল, তারপরে ওই সংসারের কাজগুলো আমাকে একা মেনটেন করতে হচ্ছে।
সংসারটা যদিও তিনটে মানুষের, কিন্তু সব কাজই করতে হয়। যৌতুক পরিবারে যখন ছিলাম তখন যৌতুক পরিবারেও সব কাজই আমাকেই করতে হতো, কিন্তু যৌতুক পরিবারে যখন আমরা ফ্যামিলিতে 7-8জন ছিলাম তখন কিন্তু কাজের পরিমাণটা আরেকটু বেশি ছিল। যৌতুক পরিবারে থাকলে কিন্তু আমি এই ইউটিউব জগতে আসতে পারতাম না। আজ আমাদের পরিবারে 3জন মানুষ বলে তবুও আমি ইউটিউব পরিবারে টিকে রয়েছি। যাকে যৌতুক পরিবারে যে ব্যক্তি সবচেয়ে বেশি পরিশ্রম করে এবং ত্যাগী স্বীকার করে সে ব্যক্তি সবচেয়ে অবহেলিত হয়, এটাই প্রমাণিত হয়। চিরন্তর এটাই সত্য কথা, কেউ মানুক বা না মানুক। যৌতুক পরিবারে আমি এবং তোমার দাদাভাই অনেক পরিশ্রম করেছিলাম, সেখানে দুজনকেই আমাদেরকে অবহেলিত হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে। যাকে ওসব কথা বাদটা ছিল শুক্রবার, তোমাদের দাদাভাই নিয়ে এসেছে অনেকগুলো বাজার, সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধে। এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা বাজতে 5 বাকি। তো চলো 7টার থেকে এখনকার ব্লগটা আবারও শুরু করলাম। তার কারণ দুপুরবেলায় এসে রান্নাবান্না করার পর কিন্তু আমার প্রচুর কাজ ছিল, সেটা হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না। একটা বাড়িতে ছোট বাচ্চা থাকলে এবং তাকে স্কুল নিয়ে যাওয়া এবং স্কুল থেকে এসে রান্নাবান্না, তারপরেও কিন্তু সংসারের অনেক যাবতীয় কাজ থাকে, সেগুলো করতে গিয়ে কিন্তু একেবারে শরীর নিতে পারছে না। তবে তারপরে কিন্তু আমি ব্লগটা কন্টিনিউ করে যেতে পারিনি। তো আমি ভাবলাম কেননা ব্লগটা আবারও স্টার্ট করা যাক। তার কারণ আমাদের যেহেতু আমরা হিন্দু ধর্মে, তোমরা তো জানোই, তো সেই জন্য কিন্তু আমাদের অম্বুবাচী মানে ষষ্ঠীর পর কিন্তু অম্বুবাচী চলে আসে। তো সেই অম্বুবাচী কিন্তু পরের দিন লেগে যাবে, মানে আগামী দিন। তো সেই জন্য কিন্তু আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে ঘরের যতগুলো ঠাকুর রয়েছে সব ঠাকুরের কিন্তু যতদিন না অম্বুবাচী ছাড়বে ততদিন কিন্তু আমরা ঠাকুরের মুখ দেখতে পাবো না। ঠাকুরকে পুজো করা, ঠাকুরকে মোমবাতি ধূপ কিন্তু আমরা ঠাকুর ঘরের বাইরে থেকে দেখাতে পারবো। তো সেই জন্য এখন যেটা করতে হবে আমাদেরকে, তো সেটা হচ্ছে ঠাকুর ঘরে পর্দা দিতে হবে এবং যতদিন না অম্বুবাচী ছাড়ছে ততদিন পুজো পালের জিনিসপত্রগুলো সব বাইরে বের করে রাখতে হবে, যেমন ধূপকাঠি এবং নকুলদানা, ঠাকুরের বাসনপত্রগুলো প্রায় কিছুটা বার করে রাখতে হবে। তো সেগুলোই করব। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আর এই নিয়মটা কারা কারা করে থাকো অবশ্যই কিন্তু বলে দিও আমাকে। আর আমাদের নিয়মের মধ্যে রয়েছে অম্বুবাচীর দিন নাকি ঠাকুরের মুখ দেখতে নেই। তো চলো গিয়ে কাজটা শুরু করি ঠাকুর ঘরে। তো চলো ঠাকুর ঘরে দেখা হচ্ছে। দেখো পুজো দিয়েছিলাম বিকেলবেলায়, তারপরে কিন্তু একেবারে পর্দাটা সরানো হয়েছিল না। তারপরে এই যে আমি এখন ঠাকুর ঘরে ঢুকে যাচ্ছি। ঠাকুর ঘরে ঢুকেই বাইরে কিন্তু আমাদের লাইট রয়েছে, সেটা হচ্ছে ঠাকুর ঘরের লাইটটা আমি জ্বেলেও নিয়েছি। তো চলো এখন ঠাকুর ঘরের চরণে যত ফুল টুলগুলো দেওয়া আছে এবং ঠাকুরের বাসনপত্র আমি তুলে নেব। আমার ডেইলি ব্লগে কিন্তু তোমাদের সঙ্গে পুজো পাল সব কিছুই শেয়ার করি, তো সেই জন্য ভাবলাম আজকে একটা বিশেষ দিন, সেই দিনটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। জানি না এই নিয়মটা কাদের কাদের মধ্যে রয়েছে, যদিও ছোট থেকে আমাদের একটাও ঠাকুর ঘর ছিল না। মার এমনি একটা তাকের মধ্যে ঠাকুর রাখা থাকতো, সেই ঠাকুরের ফটোগুলো উল্টে উল্টে রেখে দিত। আর আমার যেহেতু এখন ঠাকুর ঘর রয়েছে সেই ক্ষেত্রে আমাকে ঠাকুরগুলো আর উল্টিয়ে রাখতে হয় না। ঠাকুরের কি ভাই সুন্দর করে একটা ছোট ঠাকুর ঘর করতে পেরেছি। এটাই আমার গঙ্গা জল, সেই জন্য গঙ্গা জলটাকে কিন্তু আগেই বার করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। তারপরে ঘন্টা, শঙ্খ আর হচ্ছে গ্যাস লাইট। আর ঠাকুর ঘরে যেহেতু আমাদের সবকিছু জিনিস যাবতীয় আছে, তো সেই জন্য আমাকে সবটাই প্রায় বের করে নিতে হবে। তো চলো এখন যেটা জিনিসগুলো বের করে নিয়ে আজকে অম্বুবাচী লাগার আগের দিনটা যেহেতু অনেক জিনিসগুলো বেরিয়ে গেছে। আর এদিকে রয়েছে বড় তেলের দাম, যেহেতু আমাদের ঘরের তেল ভাঙানো হয়েছে, তো ঠাকুর ঘর থেকে আমরা যেহেতু নিরামিষ জায়গায় রাখি সব ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে সেই জন্য সবগুলোই কিন্তু বের করে নিচ্ছি। সকালবেলায় যেহেতু আমি পারবো না, সকালবেলায় স্কুল থাকে, সে কারণে পুজো করার জন্য তো আসনটা মাস্ট লাগবে, সেই জন্য কিন্তু আসনটা আমি বার করে নিচ্ছি। মাস্ট আসন লাগবে। বাইরে যেহেতু 2 দিন ধরে পুজো করব, সেক্ষেত্রে আমার বাইরে আসন বাইরে বের করে নেব। তারপরে এখানটা সুন্দর করে সাজিয়ে রেখে দেব। লাগবে সেগুলো কিন্তু আমি বের করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে সুন্দর করে বের করে একটা একটা করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমার পুজো ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর পুজো ব্লগ যদি তোমরা দেখতে চাও অবশ্যই তোমাদের শেয়ার করব। তো তোমরা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা আমার একেবারে নতুন বন্ধু রয়েছে। আর যারা অলরেডি পুরনো বন্ধু রয়েছে এই কাজটি করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাইরে যা যা মূর্তি ছিল সবগুলোই ঘরে ভরে একেবারে লাইট অফ করে দিয়ে আমি কিন্তু ঠাকুর ঘরের পর্দাটা দিয়ে নেব। যতদিন না অম্বুবাচী ছাড়ছে ততদিন আমি ঠাকুর ঘরের পর্দাটা আর খুলব না। তো বন্ধুরা যাকে আজকে ভিডিওটা এতটুকুই। তবে
এখান থেকে বিদায় নিচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে, নতুন একটি দিনের সাথে, নতুন একটি ব্লগ নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।